আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা কথা বলছিলেন যে আমি রাজনীতিটাকে রাজনীতিবিদদের জন্য কঠিন করে দেব। আসলে রাজনীতি যাদের পেশা তাদের জন্য রাজনীতি তো কঠিন হওয়ার কথা না। প্রত্যেক পেশায় প্রতিষ্ঠিত লোকদেরকে ওই পেশায় কাজ করা কোনো কঠিন কাজ হতে পারে না। তাহলে কিভাবে রাজনীতিটাকে রাজনীতিবিদদের জন্য কঠিন করা হলো? রাজনীতিতে যখন নেতৃত্বে বা সিদ্ধান্তে আপনি রাজনীতির বাহির থেকে আমলা, ব্যবসায়ী বা অন্য যে কোনো পেশার থেকে যখন আপনি সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নিয়ে আসবেন, তখন রাজনীতিটা রাজনীতিবিদদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। এই রাজনীতিটা যদি রাজনীতিবিদদের হাতে না থাকে, তাহলে যে জিনিসটা হয় সেটা, আমি বাংলাদেশ আওয়ামী লীগের কিছু কথা বলি। যেমন বাংলাদেশ আওয়ামী লীগ সর্বশেষ যে যুবলীগের কেন্দ্রীয় কমিটি করেন, ওই কমিটির সভাপতি করেছিলেন শেখ পরিবারের সন্তান, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছেলে, বড় ছেলে আপনার ফজলে শামস পরশকে নিয়ে, যিনি কোনোদিন রাজনীতি করেন নাই, উনি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এরপর দেখেন যুবলীগের অবস্থাটা কি ছিল। আওয়ামী লীগে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমুর মতো ডাকসাই নেতারা থাকতে, পোরখাওয়া শতবর্ষী নেতৃত্ব থাকার পরও যখন তাদের নেতৃত্বটা চলে গেছিল, মানে একে আজাদ, এস আলম, নাসা গ্রুপ বা সর্বশেষ যে আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী ছিল আরাফাত এ আলী, এই সমস্ত লোকদের কাছে যখন আপনার আহ, রাজনীতির ডিসিশন মেকিং এর জায়গা চলে যায়, তখন আসলেই রাজনীতিটা রাজনীতিবিদদের থেকে মানে অনেক কঠিন হয়ে যায়। ঢাকার দক্ষিণে আপনার যে সাবেক মেয়র হানিফ সাহেবের ছেলে সাইদ, যারা ওখানে জন্ম, ওখানে বেড়ে ওঠা, সেইখানকার মেয়র করা হলো ফজলুর তাপসকে, যিনি সাংসদ ছিলেন। সাংসদ থেকে পদত্যাগ করে ওনাকে ঢাকা দক্ষিণে মেয়র করা হলো। আবার ঢাকা উত্তরে এত রাজনীতিবিদ ঠিক থাকতেও ওখানকার মেয়র করা হলো একজন ব্যবসায়ী, আপনার আতিকুল ইসলাম। তো সর্বশেষ আন্দোলনে দেখছেন যে ঢাকাতে রাজপথ গুলো কিভাবে বেদখল হয়ে গেল, এবং ঢাকার মানুষ কিভাবে মানে কর্পোরেশনের নেতৃত্বের উপর বা কর্পোরেশনের হ্যান্ডেলিং উপর অসন্তুষ্ট হয়েছিল। এই কথাটা বলার একটা সর্বশেষ যে তরতাজা একটা উদাহরণ, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের এই যে মমতা ব্যানার্জি, যিনি তৃণমূল কংগ্রেসের চিফ এবং সাবেক চিফ মিনিস্টার ছিলেন, তো উনি ভারতের একজন চৌকস রাজনীতিবিদ। আপনার যে ভারতে পশ্চিমবঙ্গের 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ভারতীয় যে কংগ্রেস থেকে বের হয়ে, যে কংগ্রেসের নেতৃত্বে ভারত স্বাধীনতা লাভ করলো এবং দীর্ঘদিন ভারত শাসন করলো, এবং পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠাকালীন থেকে আপনার 1947 সাল থেকে আপনার 70 দশকের শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় ছিল। সেই দলটা থেকে বের হয়ে একটা দল করে এমন একটা কারিজমেটিক করলো, বামদের এগেনস্টে আন্দোলন করলো, সিঙ্গুর আন্দোলন গড়ে তুললো, এবং ওইখান থেকে বামদের হটিয়ে নিজেরা সরকার গঠন করলো, এবং 3বার ভূমিধস বিজয় নিয়ে তারা সরকার গঠন করলো। সেই দলটা সর্বশেষ নির্বাচনে আপনার আবার ভূমিধস পতন ঘটলো, যেখানে তারা 2001 সালের নির্বাচনে 211টি আসনে বিজয়ী হয়েছিল সেই দল। এবং তখন যারা বিরোধী দলে ছিল, ভারতীয় জনতা পার্টি, তারা 70টা বা 72টা আসন পেয়েছিল। সেই বিপরীত চিত্রটা দেখেন চলে আসলো। আপনার তৃণমূল কংগ্রেস 80টা আসন জিতলো, আর ভারতীয় জনতা পার্টি 206টা আসন জিতলো। তাহলে এই ঘটনাটা আসলে মূল কারিজমেটিক কি, বা আপনার পিছনের কাহিনী কি, বিহাইন্ড দ্য সিন। আমরা যদি বিহাইন্ড দ্য সিন বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম রাজনৈতিক দল করে, তখন কংগ্রেস থেকে বাগা বাগা নেতৃত্ব, বাম থেকে অনেক নেতৃত্ব বা বিভিন্ন দল থেকে, মুসলিম সম্প্রদায় থেকে যারা প্রভাবশালী ছিলেন, এদেরকে দলে ভিড়িয়েছিলেন। এদেরকে দলে ভিড়িয়ে রাজনীতিটা আন্দোলন সংগ্রাম করে নির্বাচন ক্ষমতায় আসলেন। এরপর আপনার ইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দল আরো বিস্তীর্ণ করার মানে উদ্যোগ নিলেন, বা অন্য অন্য রাজনৈতিক দলকে ফিনিশ করার একটা অপারেশনের নামলেন, তখন কি হলো, উনি রাজনীতির মাঠে বা রাজনীতির জায়গাটাকে সংকুচিত করে বাহির থেকে ফিগার নিয়ে আসলো, ন্যাশনাল ফিগার বা পপুলার ফিগার। প্রথমে এটা শুরু হলো মনমোহন সেন দিয়ে। মনমোহন সেন হচ্ছে শুধু পশ্চিমবঙ্গে না, টোটাল ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় নায়িকা সুচিত্রা সেনের মেয়ে। এই জনপ্রিয় মুখ। এরপর দেব, নুসরাত, আপনার সায়নী ঘোষ, মিমি চক্রবর্তী, চিরঞ্জিত, এই ধরনের অনেক। লেটেস্ট আপনার সর্বশেষ রাজ্যসভায় পাঠালেন কোয়েল মল্লিক, যিনি ভারতের কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে।
এবার রাহালের সোহাম, সায়ন্তিকা ব্যানার্জি, তারপর শতাব্দী রায়, এদেরকে দিয়ে যখন রাজনীতিটা করা শুরু করলো, এদেরকে দিয়ে যখন আপনার ডিসিশন মেকিং শুরু করলো, এবং এদের স্ট্র্যাটেজি ঠিক করার জন্য তৃণমূল কংগ্রেসের প্রথমে তো পিকে ছিল, এবার পিকে পাঠানোর পর আইপ্যাক কে দায়িত্ব দিল, তখন আসলে রাজনীতিবিদরা সবাই বেকার হয়ে গেল, রাজনীতিবিদদের হাতে রাজনীতিটা থাকলো না, পুরোটা স্ট্র্যাটেজি কোম্পানি এবং বিনোদন জগতের ভিতরে চলে গেল। এই বিনোদন জগতে চলে যাওয়ার জন্য আমি আরো একটা উদাহরণ দিই তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস সর্বশেষ লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ থেকে প্রার্থী করা ছিল ভারতীয় ক্রিকেটের খুব জনপ্রিয় মুখ এবং মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটা মুখ ইউসুফ পাঠানকে, এবং ওখান থেকে বিজয় হয়ে আসছিল। তো এইভাবে যখন রাজনীতিবিদদের হাত থেকে রাজনীতিটা দূরে সরে যায়, তখন তো পরিণতিটা এমনই হওয়ার কথা। একটা জিনিস মনে রাখবেন যে রাজনীতি এবং জনপ্রিয়তা আলাদা আলাদা জিনিস। জনপ্রিয় মানুষ বিভিন্ন ভাবে হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি কে? যে আমাকে প্রশ্ন করেন, আমি বলবো দিলদার, চলচ্চিত্র কৌতুক অভিনেতা, সবচেয়ে জনপ্রিয়, কিন্তু তার সমাজে ইফেক্ট নেই। এই আপনার বাংলাদেশের আর একটা ছেলের নাম বলি রিসেন্ট, যেটা হচ্ছে আপনার হিরো আলম, খুব জনপ্রিয় ছিল, কিন্তু রাজনীতি করতে এসে কি হয়েছে দেখছেন তো। আবার ভারতের আমি পশ্চিমবঙ্গের আর একটা উদাহরণ দিই, সেটা বাম। এই বাম সংগঠনটা কিন্তু আপনার গত 2021-এর বিধানসভায় কিন্তু তাদের আসন সংখ্যা 0 ছিল। যারা 34 বছর পশ্চিমবঙ্গ শাসন করেছে, তাদের মানে এতটাই অধঃপতন হয়ে গেছে, তাদের জনপ্রিয়তা এতই নিচে তলানিতে নেমে গেছে, ভোট এতই কমে গেছে যে তারা আপনার বিধানসভায় তাদের সদস্য সংখ্যা 0-তে নেমে গেছে। যদি এবছর তারা কামব্যাক করছে, একজন জয়ী হয়ে আসছে এবং দূর থেকে আরেকজন আসছে, যাই হোক। তো এই বামেদের অবস্থা দেখেন আপনি, বামেদের যে বর্ষিয়ান নেতা আছে মোহাম্মদ সেলিম বা সুজন চক্রবর্তী, এদের কথা বাদ দেন, এর এখনো বর্তমানে যারা আছে বাম, এই বামরা কাদের উপরে ভরসা রাখে? বামরা ভরসা রাখছে আপনাদের যে শতরূপ ঘোষ, দীপশিতা ধর, মীনাক্ষী মুখার্জি, সায়ন ব্যানার্জি, সৃজন ভট্টাচার্য, এখন পর্যন্ত কিন্তু এদের উপর ভরসা রেখে তারা রাজনীতি করে, যার কারণে বামেদের রাজনীতিটা মরে নাই, বা বাম এখনো রাজনীতিতে টিকে আছে। হয়তো তাদের ভোট কমে গেছে বা তাদের ওইভাবে শক্তি ক্ষয় হয়ে গেছে, কিন্তু রাজনীতিটা টিকে আছে, কারণ বামেদের রাজনীতিটা রাজনীতিবিদদের হয়ে আছে। এর চেয়ে যদি ছোট একটা দলের উদাহরণ বলি, ভারতের যে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই দলটা ফুরফুরা শরীফের একজন পীরজাদা আব্বাস সিদ্দিকী, উনি উনি ফর্ম করে, উনি ফর্ম করার পর দায়িত্ব দিয়ে দেয় ওনার ছোট ভাই নওশাদ সিদ্দিকী। দেখেন এরা অদ্যাবধি কোনো আপনার পপুলার ফিগার ফেজ বা ন্যাশনাল ফেজ কিন্তু দলে ভিড়ায়নি। তারা ছোট ছোট বামদের বা বিভিন্ন দলের যে রাজনীতিবিদ বা বিভিন্ন যে সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে, এই সংগঠনের বা বিভিন্ন সংগ্রামের, যেমন আম্মা নামে একটা সংগঠন আছে, এদের যে নেতৃত্ব, এই নেতৃত্ব গুলাকে ছোট ছোট মুখগুলা কিন্তু এরা নিয়ে আসছে। নিয়ে আসার জন্য কি হয়েছে, যে দেখেন তারা গত সংসদে একজন সদস্য ছিল, এবারও এসে নওশাদ সিদ্দিকী জিতে আসছে। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে, আপনি এই নওশাদ সিদ্দিকীর দলকে 30টা আসন ছাড় দেয় জোটে আপনার বামেরা। বুঝতে পারছেন তাদের প্রভাব কতখানি? তবে তারা একটা জিতে আসছে, কিন্তু 30টা আসনে তাদের জোটে ছাড় পায়। 30টা আসন মানে কি, মানে 6 ভাগের 1 ভাগ। বা পশ্চিমবঙ্গে তাদেরকে বাম জোটের 6 ভাগের 1 ভাগ ভাবা হয়, অথচ তাদের সাংসদ তাদের এমএলএ মাত্র একজন। তো রাজনীতিটি কেন রাজনীতিবিদদের হাত থাকতে দিতে হয়? রাজনীতি যখন আপনার পপুলার ফিগারের দিকে চলে যায়, যখন পপুলার রাজনীতি করা যায়, তখন দেখা গেছে যে আসলে রাজনীতিটা আর থাকে না। তো জিয়াউর রহমান এই কথাটা আবারও মনে করে যে রাজনীতিবিদদের জন্য কঠিন করে দেব। কেন বলছিল? কারণ রাজনীতির নেতৃত্বটা যখন অরাজনৈতিক ব্যক্তিদের হাতে চলে যায়, তখন রাজনীতিবিদদের জন্য আসলেই অনেক কঠিন হয়ে যায়। আল্লাহ হাফেজ।